নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী মানে আপনার ছকে শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে আপনাদের বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। দীর্ঘদিন ধরে সুভাষদা কাজ করছেন, আপনি অনেক অনেক স্বাগত আপনাকে। যেটা প্রশ্ন, যে এই যে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, অদ্ভুতভাবে আপনাকে যখন কেউ ফোন করছেন, কাউকে বলেন না আপনি আপনার কাছে আসতে, মানুষ জান যে কবে যাব, দাদা কবে যাব আপনার কাছে, আপনি বলেন এখন আসতে হবে না। এটা তো জ্যোতিষ অনুষ্ঠানের ঠিক এটা এটা মানে একটা বাস্তব চিত্র নয়। আমরা দেখি জ্যোতিষ অনুষ্ঠান মানে মানুষ ভয় পাচ্ছে, আসতেই হবে, এক্ষুনি চলে আসতে হবে। সুভাষ শাস্ত্রী ব্যতিক্রম কেন? তাই জন্য কি এতদিন ধরে কাজ করছেন? দেখো, আমার প্রশ্ন এবং উত্তর দুটোই তুমি করে ফেলেছো লাস্ট কথার মধ্যে। যে দীর্ঘদিন একটা কিছু করা মানে তোমার মধ্যে কিছু থাকতে হবে। দীর্ঘদিন করা মানে এক। দুই হচ্ছে যে মানুষ যদি আমার কাছে মানে দীর্ঘদিন ধরে আসছে মানে তোমাকে বুঝে নিতে হবে। এবং আমি একটা 25 বছর একটা চ্যানেলের সাথে কাজ করছি, মানে ইট উইল বি ভেরি ক্লিয়ার যে মানে কিছু একটা বেসের ওপরে আমি দাঁড়িয়ে আছি। মিনিমাম আমার একটা বেস আছে, মানে পায়ের তলাটা বালির ওপরে দাঁড়িয়ে নেই, বালির বাঁধ যাকে বলা হয় সেই রকম বাঁধ নয়। এক। দুই হচ্ছে যে আমি যেখান থেকে জ্যোতিষে এসেছিলাম সেটা হচ্ছে নিজে কিছু না জেনে না বুঝে অবিশ্বাস, এগুলো আমার হচ্ছে মূল মন্ত্র ছিল। আমি জানি সামনেওয়ালা যে আমার কাছে আসছে সে আমাকে অবিশ্বাস করতেই পারে এবং অবিশ্বাস করতে সম্পূর্ণ তার রাইট রয়েছে। ইট উইল বি ভেরি ক্লিয়ার যে সে আমাকে সাসপেক্ট করুক। এবং আমি যখনই লাইন পাই, তুমি যখন বলো কে আছেন ফোনে, আমি মূলত বলি আপনি এই পিরিয়ডটা দেখে নিন। হ্যাঁ, আপনি দেন উইল কাম। ওয়াই আই টেল ইউ, এই পিরিয়ডটা দেখে নিন। এই পিরিয়ডটা দেখে নিলে তা আমার কাছে আমি ভিজিটও পাবো না, রেমেডিও পাবো না, আই ডোন্ট নিড। কিন্তু আমি এটা চাই সে ওই পিরিয়ডের মধ্যে আমি যা বলছি তার জীবনে অলরেডি সেটা মিলে যাক। সে সেটা দেখুক যে সুভাষ শাস্ত্রীর মিনিমাম অথেন্টিসিটিটা রয়েছে কিনা। না হলে সে আমার কাছে আসবে কেন? দীর্ঘদিন ধরে কি করে চলবে? মানে এই কারণেই মানুষ আপনার কাছে আসছে? না, মানুষ আসছে দুটো ব্যাপারে। মানুষ আমি 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 বিশ্বাস করি, ইট ইজ মাই বিলিভ, দিস ইজ মাই ওন বিলিভ, কি আমি যে আসছে তাকে কিছু বিক্রি করার জন্য আমি হুড়োহুড়ি নেই। আমার এরকম ভাবে এত কি তার মধ্যে আমার দেখো, যে তোমার প্রোগ্রাম দেখছে সে জ্যোতিষী হোক অন্য প্রোগ্রাম, সে কিন্তু তোমাকে স্টাডি করছে সাময়িক। সে তোমার দ্বারা হয়তো দেখতে ভালো বলে, কিন্তু তোমার যোগ্যতাও সে স্টাডি করছে একটা টাইম পর্যন্ত। এটা তোমাকে মানতে হবে। তুমি যদি মনে করো না শুধুমাত্র আমার মুখ দেখছে আমাকে স্টাডি করতে হয়, তুমি হচ্ছে বোকা। যে লম্বা টাইম তুমি কাউকে বোকা বানাতে পারবে না। অল্প টাইম তুমি অনেক লোককে বোকা বানাতে পারো, লম্বা টাইম তুমি অল্প লোককে বোকা বানাতে পারবে। এটা হচ্ছে থিওরি। যে দেখো, সে আমার কাছে যে আসছে আমি বিশ্বাস করি যে তাকে দেখো, মানুষের প্রতিকার না করেও টাইম কিন্তু মানুষ তোমার কপাল ঘোরাতে পারে। সময় ইজ দ্য বিগ ফ্যাক্টর। টাইম লাইনের যদি আমি যদি ঠিক বলি, যদি প্রতিকারও না দিই, তার যদি সেটাও মিলে যায়, সেটাও তার মাথায় থেকে যাবে যে উনি কিন্তু বলেছিল এটা এই টাইমে হবে, যে আমার চাকরি যাবে, প্রতিকার দেয়নি, কি চাকরি পাবো, তাহলে সেটা কিন্তু পেয়েছি। অর্থাৎ ওনার বিচারটা কিন্তু ঠিক ছিল। আর আমার মনে হয় লাইভ ফোনের অনুষ্ঠানটা রেগুলার করার মধ্যে একটা ক্রেডিবিলিটি রয়েছে। তার কারণ মানুষ ফোনে আসছেন এবং আপনি জানেন না যে কে ফোন করছে, আমরা কেউ জানি না কে ফোন করছে। সে আপনার কাছে এসে উপকৃত হয়েছে না উপকৃত হয়নি কিচ্ছু জানি না। কি করে জানবো? সে আমাকে দেখছে, সে আমাকে চিনতে পারছে। আমি তো টিভির মধ্যে দিয়ে আমি যাকে দেখছি, কিংবা যে আমাকে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তো আমার যেটা আপনার কাছে প্রশ্ন, মানে আপনি সর্বক্ষেত্রেই ব্যতিক্রমী। যখন একটা নতুন বছর পরে সবাই রাশিফল নিয়ে কথা বলে, আপনি তখন না বর্ষফলে যান না মাসিক ফলে যান, আপনি একটা না, বর্ষফলে যেতাম অনেক আগে, অনেক বছর আগে। আমি সেটাই বলছি, মানে ইদানিং কালে আপনি আপনার আলোচনাটাকে ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু যেটা আপনি বলেছেন, যেমন আমার মনে আছে এই বছর যখন সবাই বলছে এই রাশির খুব ভালো হবে, ওই রাশির খুব ভালো হবে, এই সবাইটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার কথাই আমি বলবো। সোশ্যাল মিডিয়ার কথা বললে খুব বাজে অভিজ্ঞতা। আমি সোশ্যাল মিডিয়াটা আমাদের দেশের জন্য একদমই মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাজে প্রেম হচ্ছে একটা ট্র্যাপ। ইটস এ ট্র্যাপ, ইটস এ স্ক্যাম বেশিরভাগ ক্ষেত্রে। মানে নট অনলি দ্যাট, কি অল টাইপ অফ, কিন্তু এটা ট্র্যাপ, একটা স্ক্যাম, ইটস এ মানে মানে আমি যদি আমার সাবজেক্টে আসি, বিনা পয়সায় আপনাকে প্রতিদিন একটা করে আপনার ওই ইয়েতে ক্লু পাঠাচ্ছে, এইটা করুন, সেটা করুন, সেটা করুন, সেটা করুন। এক। দুই, আপনাকে জ্যোতিষী হয়ে সে আপনাকে বন্ধু
প্রথমে বন্ধু হচ্ছে, তারপরে আপনার কিছুটা গ্রো টোরো বলছে, তারপরে বিনা পয়সায় কনসাল্ট করছে, তারপরে বলবে অমুক জায়গায় চলো তোমায় কিছু করে দেবে। তার কোনো চেম্বার নেই, তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো অভিজ্ঞতা নেই। তো তার মানে তার সোশ্যাল মিডিয়া যদি কালকে যদি বন্ধ হয়ে যায় ইন্ডিয়াতে, তাহলে তার অস্তিত্ব শেষ হয়ে গেল। তার মানে তুমি মিউজিক ওরিয়েন্টেড টিচার, তোমার মিউজিক বাজনা পেলে তুমি গান গাইতে পারবে, বাজনা বন্ধ তোমার গলা নেই, তোমার খালি গলায় গাওয়ার ক্ষমতা নেই। তো 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 সোশ্যাল মিডিয়ায় বিনা পয়সায় জ্যোতিষী, আমি তো বিনা পয়সায় কনসাল্ট করতে পারবো না, আমার ভিজিট বেশি। কিন্তু আমি এটা অ্যাসিওর করতে পারবো আপনাদের, আজকে এই ফোনটা একটা রেকর্ডেড অনুষ্ঠান, নন লাইভ অনুষ্ঠান, অ্যাসিওর করতে পারবো যে আপনাকে কিছু বিক্রি করার আমার মধ্যে কোনো হাংরিনেস নেই। না, বিক্রি করার হাংরিনেস যদি আপনার থাকতো তাহলে আপনি রেমেডি রিফিলিং এর কথা বলতেন। বলতাম না। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, টিভির পর্দায় যারা আমাকে চেনে, যারা আমাকে দেখছে, যারা এই অনুষ্ঠান দেখছে, সেটা হচ্ছে যে আমি 10 জনের মধ্যে অলমোস্ট 7 to 8%, 10 জনের মধ্যে 8 জনকেই আমি রিফিউজ করছি। কেন? আমি বিশ্বাস করছি কিংবা ছক দেখে বুঝতে পারছি যে তার এই পরের বছরে হয়ে যাবে। আপনি রিফিউজ করেন 10 জনের মধ্যে 8 জনকে। অলমোস্ট। যে 2 জন থাকে তাদেরকেও একটা নির্দিষ্ট টাইম বলেন, এই অবধি দেখে নাও, তারপরে এসো। আমার উদ্দেশ্য হচ্ছে যে সে আমাকে এতগুলো টাকা ভিজিট কষ্ট করে সে দিয়েছে, সে হার্ড অ্যান্ড আর্ন মানি, আমি যে টাকা ফিজ নিই আমি মনে করি সেটা আমার প্রাপ্য। আমি মনে করি এটা আমার প্রাপ্য। কেন প্রাপ্য? প্রথম হচ্ছে আমার আইডিয়া, আমার ভাস্ট স্কেলের যে আইডিয়া, যে আমি যে এত যে করছি, মানে মানুষ দেখেছি লক্ষ মানুষ, আমি যে 17-18 লক্ষ মানুষ দেখেছি, আমি 38 বছরে 39 বছরের প্র্যাকটিস, 38 বছর যদি ধরি আমি, তার মধ্যে অলমোস্ট আমার 99-এর শেষ 2000 সাল থেকে 25 বছরের একটা চ্যানেলের অভিজ্ঞতা, কন্টিনিউ প্রোগ্রামের অভিজ্ঞতা, তার সাথে তার আগে আরো 12 বছরের আমার নিজের প্র্যাকটিস, এই সমস্ত কিছু দেখে আমি বিশ্বাস করি আমি অল্প পয়সা আপনাকে দেখবো না। আমি আপনাকে, আর এটাও আমি করব না যে আপনি আমাকে দেখাতে আসছেন রেমেডির টাকা আপনি আমাকে জমা, রেমেডি বাবদ অ্যাডভান্স দিন, আমার লোক আপনাকে বেগারিগিরি করবে, ফোন করবে 25 বার। আমি এটাও বলবো না আপনি নিন, এটা নিন ভালো হবে। আমি যে ফিজটা নেব এটা আমার হকের টাকা, এবং আমি বিশ্বাস করি এতদিনের আমার যোগ্যতা, আমি যে লোক, আমি কিছুই করিনি জ্যোতিষ ছাড়া, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমার মা যতদিন বেঁচে ছিল আমার আন্ডারগার্মেন্টস উনি কিনে দিতেন, মানে আমার বলতে কোনো কুণ্ঠা নেই, কোনো লজ্জা নেই। মানে আমি যে এই কাজটা ছাড়া আমি কিচ্ছু করি না, আমার কোনো যোগ্যতা নেই এটা ছাড়া। বাজার করার অভিজ্ঞতা তুমি যদি, আমি তখন মাছ মাংস প্রায় খাই না, নিরামিষ খাই, তুমি যদি মাছ দিতে, মাছও আমি চিনতে পারতাম না কি মাছ খেয়েছি, ইলিশ বাদে, ইলিশে তো গন্ধ পাওয়া যায় খেয়াল। মানে যদি তুমি, মানে তার মানে বাজার করা তো দুর্গাবার, তুমি আমি কি মাছ খেয়েছি সেটা আমি বলতে পারবো না। তো আমার সত্যিই কোনো যোগ্যতা নেই, বিশ্বাস করুন। এবং 2, যে আমি যে কাজটা করেছি আমার জীবনের, আমি 60-70% টাইমের পেছনে দিয়েছি, আমার পুরো যৌবনটার পেছনে দিয়ে দিয়েছি আমি। অর্থাৎ কিনা সেটা দেওয়ার পরে আমি আপনাকে 2000-2500 টাকা আমি আপনাকে দেখবো না। আপনি 500 টাকায় যান, সোশ্যাল মিডিয়ায় বিনা পয়সায় পরামর্শদাতার কাছে যান, সুভাষ শাস্ত্রীকে দেখাবেন আপনি 2500 টাকায়, আমি দেখবো না। কেন দেখবো না? আমি তো আপনাকে কিছু গছিয়ে দেবো না। দেখার পরে কি হয়? দেখার পরে হয় দেওয়া, প্রথমে হচ্ছে দেখা, তারপর হচ্ছে দেওয়া। তো আমি তো অর্ধেক লোককে দিই না। আপনার না পড়লে, প্রয়োজন না পড়লে দেবই না, খুব প্রয়োজন দিলে হবে, সেখানেই হয়তো দেবো, সেখানেও আবার হয়তো আছে। তাহলে রেমেডি রিফিলিং এ তো আপনি করছেন, যেটা আপনার মানে এটাতেও আমার দুটো বুড়ো আঙুল খারাপ হয়ে গেছে, সারছে না, দেখলে ঘেন্না লাগবে দুটো হাতে, এটা একটু সেরেছে, এটা সারছে না। মানে আমি নিজে হাতে কাজ করি, যারা চেম্বারে আসে আমার দুটো বুড়ো আঙুল দেখে যারা বুঝতে পেরেছে হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ফ্যাক্ট, সেটা দেখতে পাচ্ছে। আমি 4টে লোক রেখে দিতে পারি, আমি 6টা লোক, আমার কাছে 18 জন লোক কাজ করতো, আমি লিখে দিতে পারি। তারা বিড়ি খেয়ে ধরবে না সিগারেট খেয়ে ধরবে না কম বয়সী মেয়ে শরীর খারাপ অবস্থায় ধরবে, আমি তাকে জিজ্ঞেস করার, আমি তাকে জিজ্ঞেস করতে যাব না। আমি জিজ্ঞেস করতে যাওয়ার মানসিকতা নেই। 2, আমি তাকে আজকে ডেটে দেবও। আমার দমদমে যখন বসতাম 18 জন 19 জন লোক আমার কাছে স্টাফ কাজ করতো, আমি থাকতাম, তো রাউন্ড টেবিলে তারা থাকতো। কিন্তু আমি পরবর্তীকালে আরো বলেছি, না ভাই অল্প করবো, নিজে হাতে করবো, এই করার মাসুল দিচ্ছি। আমি মাঝে মাঝে শারীরিক ডাউন থাকি, হাত খারাপ হয়ে, তার মাসুল দিচ্ছি, কিন্তু সামনেওয়ালা বেনিফিটেড, সে আমাকে ছাড়া কোথাও যাবে না।
ওই জন্য তো আপনার কাছে এমন 5 লোক বার আসে। 6 বার এসে ভিজিট দিয়েছে, আমি জানি। না, এরকমও পাই 2005-এ এসেছিলেন, 2018-তে এসেছিলেন, 5-এর পরে 18, 13 বছর পরে আবার 25-এ ফোন যে করছে। মাঝখানে হয়তো অনেক জ্যোতিষের কাছে গেছে। মেবি। হ্যাঁ, আমি তো শিলিগুড়িতে আমি 91 থেকে 2000 সাল পর্যন্ত শিলিগুড়িতে বসেছি। সিটিবিএনে বসার পর থেকে, মূলত 6 মাস 8 মাস 1 বছর পর থেকে আমি কি করেছি, আমি শিলিগুড়ি যাওয়া বন্ধ করেছি। তারপরে 2017 সাল থেকে গেছি, তার মানে 91 থেকে 2000, আর 2000 থেকে 2017 অফ, আর 17 থেকে চলছে। সেই পুরনো লোক আবার এসছে। তা 17 বছরে তারা অন্য জায়গায় গেছে, কিন্তু আবার তারা আমার কাছে এসছে। কেন এসছে? পুরনো কাগজ বের করে তারা জানে, তাদের আমি কেটেছিলাম, তাদের মনে রেখেছি, আমি তাদের কন্টিনিউ মনে রেখেছি, তাদের কাজ কি করেছিলাম বলে দিয়েছি। আপনি যে প্রেডিকশন গুলো করেন মানে সর্বস্তরের, আপনি বলেছিলেন যে এবছর যে যাই বলুক না কেন, কারণ এবছর সবাই আমরা বলেছিলাম, মানে আরো শুনেছিলাম যেটা, যে এই গ্রহ এখানে যাচ্ছে, ওই গ্রহ ওখানে যাচ্ছে, মানে অনেক বেশি সঞ্চার হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি ওইসবের আলোচনা না গিয়ে বলে দিলেন সেপ্টেম্বর অব্দি খুব খারাপ সময়, ফিনান্সিয়াল ইয়ার খুব খারাপ যাবে, সর্বস্তরে ঝামেলা, অক্টোবরের পর থেকে একটু মোড় ঘুরবে, কিন্তু 2025 ওভারঅল খারাপ। এবং তার মানে ঝলক তো আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। আমি এটাও বলেছিলাম যে তুমি শেয়ারে টাকা লাগাও আর না লাগাও, তুমি বলবে আমি তো শেয়ারে নেই, দেখুন দাদা আমি যা মাইনে পাই আমার সংসার চলে, কিংবা আমার টাকা খুব বেশি হলে ব্যাংকে একটু পড়ে থাকে হয়তো মাসের শেষে, তুমিও তার এফেক্টেড। কেন পেঁয়াজ রসুন আলু ডিমের দাম বাড়লে তুমি কি তার বাইরে? তুমি তার বাইরে নও, আমরা কেউই তার বাইরে নই। শেয়ারে আছে কি না, দেশের জিডিপি যদি পড়ে যায় তুমি কি তার বাইরে? তুমি তার বাইরে নও। দেখুন ব্যাপারটা কি জানেন তো, সবাই ইনস্ট্যান্ট কিছু বলে জ্যোতিষটা মাইলেজ পেতে চায়। আমি লক্ষ্য করে দেখেছি, দীর্ঘদিন কাজ করে ওই গানের মতন, তুমি তো প্রচুর গানের অনুষ্ঠান করো বড় বড় আর্টিস্টদের সাথে, আমি তোমার 2-1টা অনুষ্ঠান দেখেওছি, অনেক রকম অনুষ্ঠান করতে আগে সাংবাদিক, এখন কিছু লিমিটেড করো তো। দীর্ঘদিন গান শিখে যেমন গানে আসছে না, ঠিক সেই রকম লম্বা জ্যোতিষের আইডিয়া তৈরি করবো, জ্যোতিষটাকে ভালোবেসে শিখবো, তার দ্বারা এটাকেও করছে না। কমার্শিয়াল গেম, বলছে কি দিচ্ছে কি পাচ্ছি। 1, 2 হচ্ছে যে কেন এটা হয়েছে, বৃহস্পতির মুভমেন্টে পয়সা পাওয়া যায়, এটা খুব পরিষ্কার কথা। কিন্তু বৃহস্পতির মুভমেন্টটা কত দিনে? 8 বছরের মুভমেন্ট, 2032 পর্যন্ত চলবে। তাহলে স্টার্টিং কি ভালো দিতে পারে? এবার যদি কেউ বলে থাকে স্টার্টিংটা না বৃহস্পতির মুভমেন্টে ভালো পয়সা পাবে, আমি বলবো তার অভিজ্ঞতা তৈরি হয়নি, আরো অনেক সময় লাগবে। আমরা দেখি ভালো ভালো রাঁধুনি ঝাপ করে এরকম নুন দিয়ে দিচ্ছে, ঝাপ করে দিয়ে দিচ্ছে, ওই ঝাপ করে দেখতে মনে হয় তার প্রচুর অভিজ্ঞতার পরে সে ঝাপ করে হয়েছে, এতটা জিনিসের ধারাম করে দিয়ে দিল একদম, দিয়ে দারুণ টেস্ট হয়েছে। সে ভোগের খিচুড়ি হোক আর যাই হোক, ভোগের খিচুড়ি ঠাকুরের প্রসাদ তো টেস্ট করাও যায় না, তার কত ভোগ রান্না করেছে, তপার তার ওই কনসেপ্টটা এসেছে, সেটা অমৃত সমান লাগছে। একটা ঠাকুরের ভোগ কৃপা আছে, কিন্তু রাঁধুনির ওপরেও ঠাকুরের কৃপা আছে, তবেই সে সেই ভোগ রাঁধতে পেরেছে। তো বৃহস্পতির মুভমেন্টে টাকা পাওয়া যায়, কিন্তু বৃহস্পতির স্টার্টিং এ কিন্তু টাকা দেয় না। দেখুন দুটো বলি, একটা বৃহস্পতির দশা, যদি আমার নিজের যদি আমি আলোচনায় আসি, বৃহস্পতির দশা যদি আপনার জন্ম হয়, তাহলে জন্মকালীন অবস্থায় আপনি গরিব থাকবেন। আমার নিজের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তো জন্মকালীন অবস্থায় আমাদের খুবই অবস্থা খারাপ ছিল। আমার মা একটা প্রাইমারি স্কুলে একটা শিক্ষকতা করতেন, মানে উনি চলে যাওয়ার পরে আজগো স্টেট ব্যাংকের বই আছে 7,252 টাকা ওনার পেনশন করত। কিছু টাকা তোলা হয়নি, চলে গেছে, আমার আর ব্যাংকে যাওয়া হয়নি, ওইটার আবার 300 টাকা সুদ আসে, মানে 3 মাস পর পর স্টেট ব্যাংকের যা। তা তো বৃহস্পতি, তার মানে আমার মায়েরা স্কুল শিক্ষিকা ছিলেন, মানে ওই তোমার লোয়ার স্কুল, প্রাইমারি স্কুলে, হ্যাঁ, আর বাবার একটা দোকান ছিল ছোট। তা আমি কোনো বড় ঘরে জন্ম নই, পয়সালা ঘরে জন্ম নেই, খুবই অভাবের মধ্যে জন্ম, এটা খুব পরিষ্কার। 1, 2 হচ্ছে বৃহস্পতির দশা জন্মলে পরবর্তীকালে বৃহস্পতি তো হচ্ছে জ্ঞানের গুরু, প্রাজ্ঞতা, জ্ঞানের গুরু। সে বৃহস্পতি কি করে, সেটা বৃহস্পতি অনেক সময় কি করে, সেটাকে অ্যাকচুয়ালি পরবর্তীকালে তাকে হায়ার স্টেজে নিয়ে যায়। আমি আমার বাবার দোকানে বসতাম, আমার যা যোগ্যতা তাতে হয়তো দোকানটাই হয়তো চালাতাম, কিংবা তার সাথে হয়তো মানে চাকরি করলে কি পেতাম না পেতাম, কত টাকার পেতাম আমি জানি না, সত্যি আমি জানি না, আমার মানে আমি ভাবতেই পারছি না। 1, দোকানটা চালাতে পারতাম ভালোভাবে, এটা আমি জানি, কিন্তু তা আমি দেখুন আমার এই যে জিনিসটাতে অবিশ্বাস, যেটাতে মানে
এটা কি হয়, এরকম একটা কিউরিস, মানে আমার কম বয়সে, তার মধ্যেই অজান্তে ঢুকে পড়েছি, আর ঢুকে পড়ে মানে আমার তো বুদ্ধি কম এবং আমার কোনো মাল্টি ট্যালেন্ট নেই, ওই জন্যে আমি কিন্তু ওটার মধ্যেই চুবে রয়েছি। তো আমি কি করেছি, কোনোদিনই কোনো দিকে ভাবিনি, আমাকে প্রচুর লোক বুদ্ধি দিয়েছে, ভালো সময় চলছে একটা লটারি কাটো। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমার যে তৎকালীন যারা ছিল সিনিয়র ম্যানেজার কানে বলছো, আর আরো অনেক লোক ছিল, দাদা আপনার যা টাইম একটা লটারি কাটলেই মিলবে। আমি যে কাটবই না, লটারি কাটলেই আমি ডিস্ট্রাক্ট হয়ে যাবো, যেই লটারিতে 1 কোটি 2 কোটি টাকা যদি আমি টাইমিং করে মেলাই, আমি তার কাজ করতে পারবো না কোনোদিন, নেভার। আমি কোনোদিন একটা লটারিও কাটি, কারণ আমি জানি ওই লটারিটা আমার অভিশাপ হয়ে যাবে এই কাজের। কেন, আমি যা করছি আমি তা মন দিয়ে করছি, আমি নিজেও জানার জন্য করছি। ওই জন্য অভিজ্ঞতাটা আপনার সেই জায়গায়। আমার একটা প্রশ্ন, আপনি বৃহস্পতির কথা বলছিলেন মানুষ জাতক জাতিকার ছকের ক্ষেত্রে, শনির প্রভাব বেশি না রাহুর প্রভাব? রাহুর প্রভাব বেশি। কেন বলছি রাহুর প্রভাব বেশি? রাহুর প্রভাবটা না প্রতিদিনে চলে যায় ফিরে আসে, চলে যায় ফিরে আসে, তুমি কিন্তু বুঝতে পারছো না, ঘামের মতন। জানো, আমি একটা এক্সাম্পল দিই, কদিন আগে তোমাকে একটা অনুষ্ঠানে বলেছিলাম না, একই খাবার সকালবেলা খেলে ব্রেকফাস্ট, ওটাই দুপুরে খেলে লাঞ্চ, ওটাই রাত্রিরে খেলে ডিনার। তুমি যখন খাচ্ছ খাবারের কি খাচ্ছ তোমার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ, কিন্তু তোমার টাইম বলছে তুমি যা খাচ্ছ রাত্রি 10টার সময় ইট উইল বি ডিনার, তুমি তোমার ডিনার করছো, সে পাউরুটি কলা দিয়ে করছো, তুমি ডিনার করছো। রাহুটা কেন ক্রিটিক্যাল? শনিটা তোমার সাজা দিচ্ছে জীবত অবস্থায়, শনিটা এই যে সাজা দিচ্ছে, তুমি বুঝতে পারছো তোমার দুঃসময় চলছে, ইউ ফিল ইট, যে ভাই আমার খারাপ সময় চলছে, আমার কোনোভাবেই ভালো কিছু হচ্ছে না, আমার সংসারে কিছু হচ্ছে না, আমার টাকা জমছে না, আমার দেনা মিটছে না, দেনা মারছে, হোয়াট এভার, আমার বাঁচার ইচ্ছে নেই, আমার মানে আমাকে দিয়ে কিছু হবে না। রাহুটা কি করছে, ওই ঘামের মতন, কেন বললাম, ফর এক্সাম্পল তুমি স্নান করছো, ঘাম চলে যাচ্ছে, আবার রোদে ঘুরে আসছো, ঘাম ফিরে আসছে, নাশ নেই, বিনাশ নেই। শনি যখন ছাড়বে কমপ্লিটলি ছাড়বে, কিন্তু রাহু কোনোদিন ছাড়বেই না। রাহু কি করবে, তোমার কাছে টাকা এলো, কিংবা তোমার 1 মাস খুব ভালো চললো, তুমি আনন্দে রয়েছো, তারপরে কি হলো, দুম করে সেখান থেকে তোমার বাড়ির গুরুজনের একটা শরীর খারাপ লাগিয়ে দিল, আর তোমার সমস্ত টাকা দেনা ফেনা করে দিল, আবার সে একটু সুস্থ হলো, মনে হলো যে এখন না একটু ভালো আছে, বেশ 1-2 মাস ভালো ছিল, আবার গুদুম করে একটা কিছু হলো, আবার তোমার এই র্যাপিডলি চলছে, যা কিছু উই পোকার মতন র্যাপিড, তাকে নাশ করা যায় না। তাই কোনোভাবে কি রাহু কোনো সময় না, রাহুর বিনাশ নেই। রাহুর জন্ম কি, রাহু হচ্ছে ভগবান ইন্দ্রকে ফাঁকি দিয়ে সুন্দরী নারী সেজে বারুণী, যেটা হয় সেটা আমাদের দেশে এটা নিষিদ্ধ, অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মে এই বারুণী স্নানটা নিষিদ্ধ, কিন্তু ওটার মধ্যে কারণ আছে, ওটার গল্প আছে, আমি যাচ্ছি না। যে রাহু সেই দেবতা সুন্দরী নারী সেজে অমৃত পান করে নিল, যখনই জানতে পারলো ওর মুন্ডু কেটে দিল, কিন্তু ততক্ষণ অমৃত খেয়ে নিয়েছে, ও হাসছে মুন্ডু কাটা অবস্থায়। তার মানে ওর বিনাশ নেই, ও ধরবে ছাড়বে ধরবে র্যাপিডলি। কোন সময় হাউ উই কন্ট্রোল রাহুকে কন্ট্রোল করতে গেলে তোমাকে প্রতিদিনের একটা কনসাসনেস, দাঁত মাজার মতন, তোমাকে দাঁত মাজার মতন, ও তুমি খাচ্ছ মানে পার্টিকেলস জমছে, ও কিন্তু কিছু অ্যাক্টিভেট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, শক্ত দাঁত ওপর থেকে ঠিক থাকে, ভেতর থেকে খেয়ে নেয়, চিন্তা করো, মানে হয়ে গেছে, পট করে পরে খুলে আসে। রাহু হচ্ছে ম্যানেজ করতে হবে, রাহুকে হাউ টু ম্যানেজ। জ্যোতিষ কিছু করতে পারবে না, নিজের ওপরে কনসাসনেস বাড়াতে হবে। যে প্রথম কথা দেখো, আমি কন্টিনিউ বলছি, এই সময় রাহুকাল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এখন ছেলেরা মেয়েরা সবাই সিগারেট খায়, তো পা দিয়ে নেবায় আহ্বান করছে। রাহুর মেটালটা কি, লোহা। রাহু কোথায় থাকে, মাটির নিচে থাকে। আকরিক দ্রব্য মানে যারা স্টোন চিপের ব্যবসা করে, বালি, সিমেন্ট, অয়েল, ওয়াটার, ইজ অল আর ইনসাইড ইন, মানে আমাদের খনিজ দ্রব্যের মধ্যে পড়ছে। সোনা, রূপো, যা কিছু আমরা পড়ছি, প্ল্যাটিনাম, হার্ড টু, দেখুন পৃথিবীর তো 3টে লেয়ার। পৃথিবীকে যদি ফর এক্সাম্পল বলি, তাহলে কি হবে, ফলের মধ্যে নারকেল, প্রথমটা ছুঁড়ে মারলে প্রথমটা মাথা ফেটে যাবে, তারপর একটা কচকচ করে খাবো, তারপর একটা তেষ্টা মেটাবে। তো পৃথিবীর 3টে লেয়ার, প্রথমটা হার্ড, যত নিচে যাব মাটি, তারপরে জল, ওয়াটার। তো
তো তুমি একটা নারকেলের সাথে সুন্দর একটা এক্সাম্পল করতে পারো গ্লোবে। তবে রাহুকে কন্টিনিউ আমাদের প্রত্যেক দিন তোমাকে তোমার রাহুকাল, ইউ ফাইন্ড ইউর রাহুকাল। রাহুকালে অলওয়েজ তুমি গা ধুতে পারো, রাহুকালে তুমি জল বেশি খেতে পারো, খাবার খাবে না, রাহুকালে তুমি কোনো কমিটমেন্ট করবে না। রাহুকালটা খুব ছোট ছোট হয়, খুব বড় নয়, মানে 40 মিনিট 20 মিনিট এইরকম, এইটুকুন টাইম তুমি যদি ফাইন্ড আউট করো না। আচ্ছা, রাহুকাল কিন্তু চেঞ্জেবল, রাহুকাল কিন্তু 1-1.5 বছর পর আবার চেঞ্জ হয়ে যাবে, মানে গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকে। এবার বলবে রাহুকাল কেন চেঞ্জেবল? আমার তো নক্ষত্র চেঞ্জেবল নয়, আমার তো রাশি চেঞ্জেবল নয়, গ্রহের মুভমেন্ট অনুযায়ী রাহুর মোশন চেঞ্জ হতে থাকে। রাহু অলওয়েজ চেঞ্জেবল। রাহু মানে যে মোশনটা আজকে তোমাকে ধরে দেবো, খুব বেশি হলে 2 বছর চলতে পারে, খুব বেশি হলে, তারপরে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে রাহুর মোশনটা। লাস্ট একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, ব্যক্তিগত ছক না বাস্তব, একজন ব্যক্তির উপরে বা জাতক জাতির উপরে কোনটা বেশি প্রভাব ফেলে? যদি দেখো এই প্রশ্নের মানে তোমার আমি কোনো দিকেই নাম্বার বেশি দিতে পারবো না, খুব ক্রিটিক্যাল প্রশ্ন। কেন প্রশ্ন? ব্যক্তিগত ছক সবসময় এগিয়ে থাকে, কিন্তু বাস্তু তাকে টেনে নামিয়ে আনে। মানে আমার ব্যক্তিগত ছকে যদি অনেক পজিটিভ কিছু থাকে, যদি আমার সেটা বাস্তু নষ্ট করে দেবে। আমরা যদি এখানে সিটিবিএন প্রোগ্রাম, ব্যক্তিগত ছক যদি খারাপ হয় তাহলে বাস্তু যদি পজিটিভ হয় তাহলে কিছুটা হাইপার হয় না? হয় না। আমি একটু বলে নিই, মানে আমি বলছি, আমরা এখানে টিভিতে প্রোগ্রাম করছি, আপনার বাড়িতে লাইট নেই, কিংবা একই কথা বলছি, যে কোনো ভাবে আমাদের এই স্পিকারটা গন্ডগোল হয়ে গেছে, সাউন্ড আর যাবে না, তার মানে যা কিছু করলাম সব জল, বাস্তু এটা বাস্তু। ফ্লোরের লাইট অফ হয়ে গেছে, বাস্তু। আচ্ছা, এবার ব্যক্তিগত এগিয়ে, কোথাও বাস্তু এগিয়ে, পুরোনো বাস্তু কিন্তু মানে ফ্ল্যাট কিন্তু অতটা এফেক্ট করে না। আমি বিশ্বাস করি ফ্ল্যাটের বাস্তু সবার, আমার মাথার উপরে কেউ, আমি কারোর মাথার উপরে অনেকজন রয়েছে, সবার এফেক্ট। একটা ফ্ল্যাটের সব 30 জন যদি কোঅপারেটিভ হয়, 30 জনে ওই যে মারা যায়, অনেকে গলায় দড়ি দিয়ে মারা যায়, তো তারপরের ফ্ল্যাটে তো ভালো রয়েছে, প্রচুর টাকা কামাচ্ছে, মারবাড়ি রয়েছে, অত গুজরাটি রয়েছে, বাটেবার কোন যাত্রী রয়েছে বড় কথা নয়, কিন্তু সে তার মানে কি ফ্ল্যাটের বাস্তু অতটা এফেক্টেড নয়, বাড়ির বাস্তু এফেক্টেড। এবং বাস্তুর কিন্তু ব্যক্তিগত ছক তো ডিসকাস করে ধরে ফেলবো কি অবস্থা। বাস্তুতে রাহু প্রভাব ফেলে, বাস্তুতে অনেক সময় বাস্তু সাপ থাকে, বাস্তু ডোবা ছিল, জলা ছিল, ফিল আপ হয়েছে, এখন তো খেয়ার ওই কবরস্থানগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আর হয়তো জানতে পারবো না 10 বছর পরে কবরডাঙ্গা নামই তো রয়েছে, কবরডাঙ্গা মিনি যাচ্ছে, প্রচুর ফ্ল্যাট, ওই কবরই হয়তো ছিল এখানে, আমি হয়তো মরার কঙ্কালের উপরে বাস করছি। কিন্তু আজকের অনুষ্ঠানটা না এখানে থামাতে হবে সুভাষদা, আমাদের হাতে সময়টা একদমই নেই বললেই চলে। কিন্তু ওই যে আপনার অনুষ্ঠানে বসলে পরে ফোন না নিলে নন লাইভ অনুষ্ঠান যখন হয়, তখন অনেক কিছু আমরা জানতে পারি, অনেক আলোচনা করা যায়। তো এরকমই আবার কোনো না কোনো দিন এরকম একটা অনুষ্ঠান আমরা পাবো আপনার কাছ থেকে উপহার। প্রত্যেক শনিবার এবং রবিবারের অনুষ্ঠান দেখতে একদম ভুলবেন না। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আপনাদের ছকের শেষ কথা তার কথা ওটা। জ্যোতিষের শেষ কথাই হচ্ছে সুভাষ শাস্ত্রীর কথা, জ্যোতিষের বেদ বাক্য সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।